প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। আমাদের দ্বিতীয় পর্বে অনলাইন ক্লাসের আজ আমার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাস হয়েছিল 20 তারিখ। আজ 25 তারিখ আমরা ওই অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ের নবম শ্রেণীর 6ষ্ঠ অধ্যায় ব্যবসা পরিকল্পনার বাকি অংশ। 20 তারিখের আগের অংশ আলোচনা হয়েছে। আজ বাকি অংশ আলোচনা করব ব্যবসা পরিকল্পনা 6ষ্ঠ অধ্যায় নবম শ্রেণী। প্রথমে এই অধ্যায়ের বাকি অংশের মধ্যে প্রথমে আছে প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী। প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী এটা হচ্ছে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য নগদ প্রবাহ বিবরণী জানা প্রয়োজন। কারণ ব্যবসায় কত টাকা আসছে, কত টাকা ব্যয় হচ্ছে সেটার একটা সঠিক হিসাব জানা প্রয়োজন একজন উদ্যোক্তা বা শিল্পপতি বা ব্যবসায়ী। এখন সেটা যদি সে না জানে তাহলে সে ব্যবসা পরিকল্পনা বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। সঠিক সিদ্ধান্তের জন্য এই প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী তার জানা একান্ত প্রয়োজন। এই প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী এটা দৈনিক অথবা সাপ্তাহিক অথবা মাসিক ভিত্তিতেও তৈরি করা যেতে পারে। যদি দৈনিক হয় তাহলে প্রতিদিন কত টাকা তার ব্যবসায় আসছে এবং কত টাকা ব্যয় হচ্ছে সেটা সে জেনে গেল। সাপ্তাহিক যদি হয় একই রূপ, সপ্তাহে কত টাকা ব্যবসায় আসছে এবং কত টাকা ব্যবসা থেকে বেরিয়ে চলে যাচ্ছে বা ব্যয় হচ্ছে সেগুলো একজন উদ্যোক্তা জানতে পারে অথবা মাসিক ভিত্তিতেও জানতে পারে। এই প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী একজন উদ্যোক্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হলে তার এই প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে, জানা থাকতে হবে। এই প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে তার সঠিক তথ্য জানা থাকলে সে যে ব্যবসায়ের যে কোনো পরিস্থিতিতে সে যথাসময়ে যথার্থ সিদ্ধান্ত নিতে তার জন্য সহজ হবে। তারপরে আসছে সময় ব্যয় বিশ্লেষণ। সময় ব্যয় বিশ্লেষণ হচ্ছে ব্যবসায় করতে গেলে এমন এক সময় আসে যখন আয় ব্যয় সমান, অর্থাৎ আয় ব্যয় সমান হয়। সেটা হলো সময় ব্যয় বিশ্লেষণ। অর্থাৎ যত টাকা বিক্রয় মূল্য, বিক্রিও তত টাকা, মানে এখানে লাভও হয় না লোকসানও হয় না। এই পরিস্থিতিকে বলা হয় সময় ব্যয় বিশ্লেষণ। যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয় ব্যয় সমান হয় সেটা হলো সময় ব্যয় বিন্দু। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি একজন উদ্যোক্তা বা শিল্পপতি সে 5,000 ক্রিকেট ব্যাট তৈরি করে যদি বিক্রি করে তাহলে তার আয় ব্যয় সমান হয়। যত টাকা বিক্রি মূল্য ব্যয়ও উৎপাদন ব্যয় তার তত টাকা। কিন্তু সে যদি 5,000-এর কম ক্রিকেট ব্যাট তৈরি করে বিক্রি করে তাহলে তার ব্যবসায় ক্ষতি হয় বা লস হয়। আর যদি সে 5,000 পিস
5,000-এর বেশি ক্রিকেট ব্যাট তৈরি করে বিক্রি করে, তাহলে তার ব্যবসায় লাভ হয়। তাহলে এই উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি যে তার সময় বিন্দু হচ্ছে 5,000 ক্রিকেট ব্যাট। কারণ 5,000-এর বেশি হলে তার লাভ হয়, আর 5,000-এর নিচে ক্রিকেট ব্যাট উৎপাদন করে বিক্রি করলে তার লস হয়। তাহলে এতে আমরা পরিষ্কার বুঝতে পারি যে 5,000 ক্রিকেট ব্যাট তৈরি করা বা বিক্রি করা হচ্ছে তার সময় বিন্দু। তারপরে এই অধ্যায়ের পরের অংশ আছে আত্মবিশ্লেষণ পদ্ধতির ধারণা ও প্রক্রিয়া। আত্মবিশ্লেষণ পদ্ধতির ধারণা ও প্রক্রিয়া। আত্ম মানে নিজের ব্যবসা করার সক্ষমতা আছে কিনা সেটা যাচাই করা প্রয়োজন। কারণ নিজের ব্যবসা করার বা শিল্প প্রতিষ্ঠান গড়ার সক্ষমতা যদি না থাকে, সেই ব্যক্তি যদি ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে তাহলে তার ক্ষতির সম্ভাবনা বেশি। এই কারণে তার আগে চিন্তা করতে হবে, তার নিজের আগে সিদ্ধান্ত নিতে হবে তার এই সক্ষমতা আছে কিনা। এটাকেই বলা হয় আত্মবিশ্লেষণ পদ্ধতির ধারণা। তারপরে আছে আত্মবিশ্লেষণ পদ্ধতির প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হচ্ছে একটি কর্মপত্রের মধ্যে কয়েকটি প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলির উত্তর সে যদি সততার সাথে দেয় তাহলে সেই উত্তরের মাধ্যমে সে বুঝতে পারবে তার এই আত্মবিশ্লেষণ প্রক্রিয়ার তার যে সক্ষমতা কতটুকু সেটা সে নিজেই বুঝতে পারবে। এখানে এই ক্ষেত্রে কয়েকটি প্রশ্নের মাধ্যমে যে সক্ষমতা যাচাই করার যে প্রক্রিয়া, সেটার মধ্যে কয়েকটা প্রশ্ন হচ্ছে উদ্যোক্তার ব্যবসা সংগঠন করার যোগ্যতা আছে কিনা, ব্যবসা পরিচালনা বা সংগঠন করার সক্ষমতা যোগ্যতা আছে কিনা সেটা তাকে বলতে হবে। তারপরে তার উদ্যোক্তা হিসাবে তার পড়াশোনার যোগ্যতা কতটুকু, তার অন্যান্য বিষয়ে তার দক্ষতা কতটুকু, সেই বিষয়ে তাকে নিজেকে বিচার বিশ্লেষণ করতে হবে। তার শারীরিক শিক্ষাগত যোগ্যতার সাথে তার শারীরিক দক্ষতা, পরিশ্রম করার ক্ষমতা কতটুকু সেটাও তাকে নিজের বিচার নিজেই করতে হবে। তারপরে আছে যেমন ব্যবসা করতে গেলে কঠোর পরিশ্রম করতে হয়, তাছাড়া অন্যদেরকে মোটিভেশন করতে হয়। এই মোটিভেশন করার দক্ষতা তার কতটুকু আছে সেটাও তাকে প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তারপরে যেমন আছে সেই উদ্যোক্তা অন্যদের সাথে খোলামেলা কথাবার্তা আলাপ আলোচনা করার অভ্যাস আছে কিনা, এবং ব্যবসা করতে গেলে বিভিন্ন লোকের সাথে তার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারী, বিভিন্ন কর্মকর্তাদের সাথে তার কথাবার্তা বলতে করতে হবে। সেই সক্ষমতা এবং সেই দক্ষতা তার কতটুকু আছে সেটা তাকে যাচাই করে দেখতে হবে। মূলধন জোগাড় করার সক্ষমতা তার কতটুকু সেটাও তাকে দেখতে হবে, কারণ ব্যবসা করতে গেলে প্রচুর মূলধনের প্রয়োজন। এই মূলধন জোগাড় দেওয়ার মতো তার সক্ষমতা কতটুকু সেটা একটা বিবেচ্য বিষয়। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলোর মধ্যে এক নম্বর হলো শিল্পের কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে। শিল্পের কাঁচামাল কোন পরিবেশ থেকে আসে? শিল্পের কাঁচামাল আসে প্রাকৃতিক পরিবেশ থেকে। যে কোনো শিল্প প্রতিষ্ঠানের
কাঁচামাল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাকৃতিক পরিবেশ থেকে আসে। উদাহরণ হিসাবে আমি বলতে পারি, যেমন জুট মিলের কাঁচামাল হচ্ছে পাট, সেটা প্রাকৃতিক পরিবেশ থেকে আসে। সুগার মিলের কাঁচামাল হলো আখ, আখ আসে হলো প্রাকৃতিক পরিবেশ থেকে। স্পিনিং মিলের কাঁচামাল হচ্ছে তুলা, সেই তুলা আসে প্রাকৃতিক পরিবেশ থেকে। সিমেন্ট কারখানার কাঁচামাল হলো পাথর, সেই পাথর ক্রাশ করে সিমেন্ট তৈরি করা হয়, সেটাও প্রাকৃতিক পরিবেশ থেকে আসে। তাহলে আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে বুঝতে পারি যে আমাদের প্রায় বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল আসেও প্রাকৃতিক পরিবেশ থেকে। 2 নম্বর প্রশ্ন, ব্যবসায় অর্থায়ন বলতে কি বোঝায়? ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় মূলধনের যোগান দেওয়া। এই ব্যবসায়ের মূলধনের উৎস কি কি এবং সেই অর্জিত মূলধন কোন কোন খাতে বিনিয়োগ কোন কোন খাতে বিনিয়োগ করলে লাভজনক হবে, সেই টোটাল বিষয়টা হলো ব্যবসায় অর্থায়ন। মূলধন যোগান দেওয়া এবং এই মূলধন বিনিয়োগ করার ক্ষেত্রে লাভজনক খাতগুলো সম্পর্কে সামগ্রিক মূলধন যোগান এবং বিনিয়োগ সামগ্রিক জিনিসটাই হচ্ছে অর্থায়ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবসায় পরিকল্পনা বলতে কি বোঝায়? ব্যবসার পরিকল্পনা হলো ব্যবসা করতে গেলে পূর্ব পরিকল্পনা। আমরা যে ব্যবসা করব সে ব্যবসায়ের আমাদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে, পরিকল্পনা থাকতে হবে, সেটাই হলো ব্যবসা পরিকল্পনা। ম্যাক্রো স্ক্রিনিং কি? প্রকল্প নির্বাচনের 2টি পদ্ধতি আছে, একটা হলো ম্যাক্রো স্ক্রিনিং আর একটা হলো মাইক্রো স্ক্রিনিং। এখানে ম্যাক্রো স্ক্রিনিং হলো আমাদের ম্যাক্রো স্ক্রিনিং বলতে কি বোঝায়? এই ক্ষেত্রে আমাদের ম্যাক্রো স্ক্রিনিং হলো প্রকল্প নির্বাচনের কতগুলো বিষয়ে বা উপাদানকে পর্যালোচনা করে একটি তালিকা তৈরি করে সেই তালিকার ভিত্তিতে প্রকল্প নির্বাচন করাই হলো ম্যাক্রো স্ক্রিনিং। এ পর্যায়ে আমরা আলোচনা করব এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের উপর। প্রথম প্রশ্ন হচ্ছে, চলতি মূলধন কাকে বলে? চলতি মূলধন, ব্যবসায়ে 2 ধরনের মূলধন থাকে, একটা হচ্ছে স্থায়ী মূলধন আর একটা হলো চলতি মূলধন। স্থায়ী মূলধন হচ্ছে যন্ত্রপাতি, দালান কোঠা, ভূমি, এগুলো হচ্ছে স্থায়ী মূলধন। আর চলতি মূলধন হচ্ছে ব্যবসা রানিং রাখার জন্য, ব্যবসা পরিচালনার জন্য দৈনন্দিন যে খরচগুলি হয় সেটা হলো চলতি মূলধন। যেমন শ্রমিক ও কর্মচারী বেতন বা মজুরি, তারপর ব্যবসা পরিচালনার জন্য আপ্যায়ন খরচ, যাতায়াত খরচ, বিদ্যুৎ বিল প্রদান, দোকান ভাড়া, কর্মচারীর বেতন প্রদান, অন্যান্য যে দৈনন্দিন যে খরচগুলো হয় এগুলো হলো চলতি মূলধনের মধ্যে পড়ে। তাহলে এই ব্যবসা পরিচালনার জন্য বা ব্যবসা রানিং রাখার জন্য যে মূলধন প্রয়োজন সেটাই হচ্ছে চলতি মূলধন। 2 নম্বর প্রশ্ন, সময় ব্যয় বিশ্লেষণ বলতে কি বোঝায়? সময় ব্যয় হচ্ছে ব্যবসায়ের এমন একটি অবস্থা যখন ব্যবসায় লাভও হয় না, লোকসানও হয় না। ব্যবসায় মাঝে মধ্যে ব্যবসায় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে যত টাকা বিক্রয় মূল্য, উৎপাদন ব্যয় তত টাকা, এখানে কোনো লাভও হয় না, লোকসানও হয়। এই পরিস্থিতিকে বলা হয় সময় ব্যয় বিশ্লেষণ।
যে বিন্দুতে পণ্য বিক্রয় করলে আয় ব্যয় সমান হয় সে তাকে বলা হয় সম আয় ব্যয় বিন্দু। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে কিসের মাধ্যমে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায় ব্যাখ্যা করো। কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের প্রয়োজন। কর্মীর প্রশিক্ষণের বিকল্প আর কি হতে পারে আমার বোধগম্য নয়। প্রশিক্ষণই হচ্ছে কর্মীর দক্ষতা বৃদ্ধির প্রধান উপায়। কারণ শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি তার যদি যে বিষয়ে সে কাজ করবে সেই বিষয়ের প্রতি তার প্রশিক্ষণ থাকে, তাহলে সেই কাজে আরও বেশি পারদর্শী হবে। এই পারদর্শিতার কারণে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানে লাভজনক হবে এবং সেই কর্মীর দ্বারা শিল্প প্রতিষ্ঠান উন্নতি লাভ করবে। এই কারণে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠানে কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে প্রকল্প নির্বাচনের পদ্ধতি কয়টি ও কি কি? প্রকল্প নির্বাচনের পদ্ধতি 2টি। একটি হচ্ছে মাইক্রো স্ক্রিনিং, অপরটি হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানেই শেষ করছি। আমার পরবর্তী ক্লাস হবে আগামী বৃহস্পতিবার। তোমরা এই অধ্যায়ের উপর যদি কোনো প্রশ্ন করতে চাও, আমার ডায়েরিতে আমার মোবাইল নাম্বার তো আছে, সেই মোবাইল নাম্বার থেকে আমাকে প্রশ্ন করলে আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।